শুরু করছি রিতমায়ের প্রেম গাথা। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পাঠে FKCS, পর্ব সংখ্যা 18। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে দেখে থামে দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পিছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুলে আসে দুজনের হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনেই মাঝ রাস্তায় বমিও করে বসলো। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়ার্ত মুখে দুজনই তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতে দেখলো বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়া এতক্ষণ বাসের পিছনে দৌড়ানোর ফলে পিছনে পড়ে থাকা গুন্ডাগুলোর কথা প্রায় ভুলে বসেছিল দুজন। কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পিছন ফিরে তাকাতেই দেখলো মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়াদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পিছনে দৌড়ে আসা ছেলের হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ের উদ্দেশ্যে। দক্ষ হাতের টিলে মায়ার পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। একইভাবে রাফাও পড়ল মায়ের সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ের উপর খুব থেকে প্রথম প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ের হিজাবের উপর দিয়ে মায়ের চুলে মুষ্টিবদ্ধ চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি, অনেক দৌড় করে এসিস। আজকে দেখব তোর শরীরে কত তেজ। এক হাতে মায়ের চুল মুষ্টি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের বাসে চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়। বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখে আর কপালে মিলিয়ে আঘাত করলো মায়া। আঘাতের তাড়নে চিৎকার করে তৎক্ষণাৎ মায়ের চুল ছেড়ে নিজের চোখে হাত দিতেই উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফার হাত টেনে তুলে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা। নিজের প্রাণের লড়াই এবার আমাদেরই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা। এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজনই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভিজা ভিজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরও নিজের দৌড় কমালো না। মায়ের সঙ্গ ধরে রাফাও দৌড়তে দৌড়তে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত। ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা, আঘাতে, ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসে রাফা, হাল ছাড়িস না। আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। তারপরও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরব, কিন্তু তারপরও এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তার দুপাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়। আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এদিকটায়, কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়া রাফা
হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশের বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারোর কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বনশিয়ালের খাক ছাড়া হুঙ্কারের ডাক শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম, ঠিকানা, লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে দেখলো ছেলেগুলোর অবস্থা কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এদিকটাই এগিয়ে আসছে মায়াদের ধরতে। এখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না। কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানে একটা সময় ছেলেগুলোর হাতে সহজেই ধরা পড়ে যাওয়ার হবে। পিচ ঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেজন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খুঁজে পাওয়াই মুশকিল হবে। মায়া দেখতে না পারলে খুঁজতে মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরলো রাফাকে নিয়ে। অজানা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝে কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়ে ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ের আঘাতপ্রাপ্ত পায়ে আরও আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু গর্তে আর গাছের ডালপালার হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহার সন্ধান পেতেই মায়া সেটাই ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতে মায়া দ্রুত ছোট ছোট গাছপালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনে সিটিয়ে বসল। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনেই। এর মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনেই। আতঙ্কে রাফা কেঁদে উঠতে মায়া দ্রুত ওর মুখ চেপে ধরল ভয়ে। অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে তাহলে এবার আর প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূরে না যাচ্ছে। এর মাঝেই দেখতে পেল ছেলেগুলো হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়েদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুইটারে জীবনে দৌড় করাচ্ছে আজ। একবার শুধু পাইয়া নেই দুইটারে কুবাইয়ার মারুম শালিগো। নতুন মায়াডা আছে না, সেটা আমাদের তুইল্লা আনা মায়াডারে ছাড়াইয়া লইয়া গেল। ওই মায়াডা বেশ চতুর। ওই শালিই আমাদের এত দূর করাচ্ছে। একবার খালি এই শালিরে ধরতে পারলে সবার আগে কুবাইয়া মারুম এইডারে, তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ চারে কাঁচা খামু। এই শালি আমার শরীরে জিত উঠাই দিছে। এইডারে না ধরে পর্যন্ত শান্তি নেই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মায়া দুইটা আশেপাশেই হইব। এই পাহাড়ের বেশিক্ষণ দৌড়াইতে পারবো না। এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগেই আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটার কথায় হইচই। বাকি ছেলেগুলো সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল মায়াদের খুঁজতে। গুহার সামনে কারোর উপস্থিতি ঠাহর না পেয়ে রাফার মুখ ছাড়ল মায়া। বুকে হাত বেঁধে মায়ের স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মধ্যেই রাফার ভয়ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে এতক্ষণে হয়তো আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস।
আর তুই আমার জন্য রিনা খান হয়ে এসেছিস এই ফাটাবাস গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু গলায় কথা না বলতে, তারপরও ফাটাবাসের মতন চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাঁশ গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সে কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম। গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লাচিল্লি না করলি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো ফিসফিসে শুধালো রাফাকে। মায়ার কথায় রাফা চুপ করে গেল। সত্যি তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চিল্লালে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতে হতো না, নিশ্চুপে পালিয়ে আসতে পারত। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরো চেপে বসলো। মায়াকে উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের, সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেওয়ালে হেলিয়ে বসলো। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুতেই চোখ খিচে গেল ব্যথায়। বুঝতে পারলো পা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দুহাতে ডান পাটাকে কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডার হাতে তুলে দেব কেন বল আমাকে? অন্ধকারে মায়ার পায়ের আঘাতটা ঠাহর করতে পারল না রাফা, সেজন্য একইভাবে বলল, আমি তো বলিনি। আসলে আমি বলতে চাচ্ছিলাম এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথায় থেকে পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা এত সাহস কোথায় থেকে পাচ্ছি, তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলেই নিজেকে ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারোর আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজতে রাখতে হবে রাফা। মায়ের কথার মানে বুঝতে পারল না রাফা, সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগেই মায়া বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়ল রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এ ট্যুরে। একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিন ছবি তোলায় বন্ধ হয়ে গেছে বলে ওর বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল, সেই জন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা এখন নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সেই ব্যাগটা ওর কাঁধ ছড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনায় সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক না করে মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া। একটা ফোন বাসে ফেলে এসেছি, অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখলো সত্যি সত্যি ওর কাঁধের ব্যাগটা এখনো আছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়ি রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে, তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়ে রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটার হাত নিতে নিতে মায়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে আছে একটা ফোন, দাঁড়া দাঁড়া দিচ্ছি। ছোট্ট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ে এই ছোট্ট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলেই মায়া ভীষণ খুশি হলো। রাফা থেকে ফোনটা হাতে নিতে মায়া আগে নিজের পা এই ফোনের আলো ফেলে দেখলো ওর পায়ের কি অবস্থা। অল্প আলোয় মায়ের পায়ের
দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ার পা দু হাতে ধরে চেয়ে ফিসফিসে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরোই শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ের আলো দিতে। পায়ের ব্যথায় মায়ার মাথা পর্যন্ত টনটন করছে ব্যথায়। লাল রক্তে রক্তাক্ত হয়ে গেছে মায়ের পুরো ডান পা। এমনকি মায়ের পরিহিত সাদা সেলোয়ারের নিচটা রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ে সেলোয়ারটা একটু টেনে উপরে তুলল। পায়ে রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ের সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধল নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেটাতে নাম্বার টাইপিং করে কল মিলালো আরিফকে। কিন্তু নেটওয়ার্কের সমস্যা হয় মায়ার সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারল গুহার ভিতরে নেটওয়ার্ক সমস্যাজনিত কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসলো গুহার সামনে। অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপালা আড়াল হতে দেখলো বাহিরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে দেখা না গেলেও ছেলেগুলোর খাকছাড়া ডাকাডাকির শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্ক সহিত গায়ের হিজাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মিলালো আরিফকে। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেতেই মায়ার ভীষণ অসহায় বোধ করলো। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝরে করে কেঁদে উঠল। মায়ের এত বিপদের সময় যদি আরিফকে না পায় তাহলে মায়ের মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ের আশেপাশে আছে। আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগলো, তখনই রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নম্বরে কল না গেলে অন্য কাউকে কল দেন না মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা। এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারদের নাম্বার ওর মুখস্থ নেই। এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছে না জুইয়ের কাছে। কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে হৃদ কল দিতে না পারে। এই অবস্থায় মায়ার নিজের পরিবারের কারোর কাছে কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরো বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়ের মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে, আর ওর স্বামীর নাম্বারটাও মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামীর থেকে তো এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ের বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আর যদি এখানে মায়ের শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ের মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফিরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত। যে কোনো সময় মায়ারা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতন নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোনে রিং হতে মায়ের মুখে হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কফি হাতে ফাইল চেক করছিল কাপে চুমুক দিতে দিতে। সে মূলত রাত 1টার ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ী কাজে। সেজন্য একদম পরিপাটি রেডি হয়ে হাতে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ের খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানতো তার বউ বাড়ি থেকে চট্টগ্রামে গিয়েছে আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ের যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের
কাছে মায়ের খবর তেমন একটা ছিল না। তার কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিল, এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাইয়ের টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলোই রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনের চোখ বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগী হলো। অপরিচিত নাম্বার তার কখনোই রিসিভ করা হয় না, তাই মায়ের কলটিও স্বাভাবিক ন্যায় রিসিভ করা হলো না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসে। হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কফিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ের ফুফানোর শব্দে হৃদের মস্তিষ্ক টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শর্ট লাগার মতন হৃদের শরীরে রক্ত টকবগিয়ে উঠল মায়ের ভয়ার্ত কান্নায়। হৃদ অস্থির গলায় মায়েকে শুধালো, জান জান, কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আদরে গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া। নারী তার শখের পুরুষের কাছে এমনি দুর্বল হয়, প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, সেজন্য ভাগ্যও আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জনমে বেঁচে থাকা ইচ্ছাটা অপূর্ণ রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ের হিচকি তোলা কান্নার দরুন খুব ফিসফিসে কানে বাটন ফোনটা চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে খুটখুটে অন্ধকারে নিস্তব্ধতায় মায়ের অল্প স্বরে কথাগুলোও যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটাও গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে ভয়ে, যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ের আতঙ্কিত স্বর আর ভাঙা গলার কথায় বুঝতে পারল পরিস্থিতি ঠিক নেই, তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30 ঘরে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়ার চট্টগ্রামে। মায়ের কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগে মায়া আবারও একই ভঙ্গিতে ফুঁপিয়ে উঠে কান্নায়। হৃদ খই হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া শুনতে পায় ফোনের ওপাশে হৃদের চিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদের চিৎকার ভেসে আসে ফোনের ওপাশ থেকে। হৃদ, এই হৃদ, কই আছিস তুই? লোকেশন বল। মায়ের ভয় আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইল, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চিনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করুন। মায়ের কান্নায় হৃদের মন অস্থির হলো, ছটফটে বেকুল হলো মস্তিষ্ক। হুট করে যেন হৃদ বুঝতে পারল তার বউকে ছাড়া সে একেবারে অচল। এই মেয়ের কিছু হবে ভেবে যেন তার নিঃশ্বাস আটকে আসছে। আল্লাহ না করুক তার বউয়ের কিছু হলে। এর বেশি ভাবতে পারল না হৃদ। নিঃশ্বাস আটকে আসার মতন থমকে দাঁড়ালো। বলিষ্ঠ হাত জোড়ার কম্পন অনুভব করলো মুহূর্তে। হৃদ নিজে সেই কম্পিত হাতের দিকে তাকালো। ডান হাতে রক্তের ছুপ, হয়তো তখন টেবিলের জিনিসপত্র ছুঁড়ে ফেলার মধ্যে ধারালো কিছু লেগে কেটে গেছে। তাজা রক্তে ব্যথা তার অনুভব হলো না, বরং ভীষণভাবে বুক কাঁপলো। কলিজা নড়ছে বউয়ের বিপদের কথা শুনে। হৃদের এতদিন মনে হতো বউকে শুধু সে পছন্দ করে, হৃদ চাইলে ঠিকঠাক সংসার করার মতন, কিন্তু এখন মনে হচ্ছে তার পুরো দুনিয়া ঘুরে এই মেয়ের আগে পিছু। এই মেয়ের শূন্যতা সে নিতে পারবে না। হৃদের সাধ্যের বাহিরে বউকে হারিয়ে বাঁচা,
অস্থির উত্তেজিত হৃদের কণ্ঠস্বর কমে আসলো অসহায়ত্বে। এই প্রথম মনে হলো হৃদ অসহায়, ভীষণভাবে অসহায় এই নারীর সামনে। তার ক্ষমতা, টাকা পয়সা কিচ্ছু কাজে দিচ্ছে না। সে পারছে না বউকে সেভ করতে। অস্থির হৃদ বেকুলতা চেপে ধীর গলায় মায়াকে শোধালো, জান জান, রিল্যাক্স, এ তো আমি আছি, কিছু হবে না তোমার। শুধু একবার ঠান্ডা মাথায় বলো তুমি কোথায় আছো, আশপাশটা চেনার চেষ্টা করো জান। হৃদের নরম স্বরে পিছনে তীব্র অস্থিরতা ঠাহর করতে পারল না ফোনের ওপারে থাকা মায়া, বরং একইভাবে ফুপানো গলায় মায়া বলল, আমি জানি না তো কোথায় আছি, আশেপাশে কিছু চিনতে পারছি না অন্ধকারে। আমাদের কলেজের বাস আমাদের রেখে চলে গেল অনেক আগেই। বিগত 2 ঘন্টা ধরে আমি আর আমার এক ফ্রেন্ড এই পাহাড়ের মাঝে দৌড়াচ্ছি জঙ্গি ছেলেদের হাত থেকে বাঁচতে। এখন আর দৌড়ানোর শক্তি নেই নেতা সাহেব, আমরা দুজন আহত, পাহাড়ের একটা গুহায় লুকিয়ে আছি। আর কতক্ষণ লুকিয়ে থাকতে পারবো জানি না। আশেপাশে জঙ্গি ছেলেগুলো আমাদের খুঁজছে, ধরতে পারলে সব শেষ। ইজ্জত আর আপনাকে দুটো হারাবো নেতা সাহেব, প্লিজ আমাদের সেভ করুন, প্লিজ প্লিজ। মায়ের আকুতির কথায় হৃদের মেজাজ খারাপের রক্তে টকবগিয়ে উঠল রাগে রিরি করে। সে পারছে না মায়াকে চিবিয়ে খেতে। তার না করা সত্ত্বেও মায়ের ট্যুরে যাওয়ার বিষয়টা হৃদের মেজাজ খেঁচল। হাতের কাছে থাকা কফির মগটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারতে মারতে চেঁচালো হৃদ, কই গিয়েছিলি তুই আমাকে না বলে? হৃদ, হৃদ, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস? যদি তোর কিছু হয় আমি সব শেষ করে দেব হৃদ। হৃদের বাকি কথাগুলো শেষ করার আগে টুটুটু করে শব্দ করে মায়ের কলটি কেটে যেতে হৃদের পাকলামো আরও বাড়ল। হৃদ বুঝতে পারছে তার বউ খারাপ কোনো জঙ্গির হাতে পড়েছে। হৃদ মন মস্তিষ্ক আছলে কম্পিত হাতে দ্রুত কল মেলালো মায়াকে, অথচ রাফার ফোনের ব্যালেন্স শেষ হতেই কল কেটে গেল। মায়া হ্যালো হ্যালো বলে পুনরায় সময় ব্যয় না করে হৃদকে কল করতে গিয়ে বুঝতে পারল ফোনের ব্যালেন্স না থাকায় বিষয়টি। বিপজ্জনক অবস্থায় মায়াকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। তার আগে উচ্চস্বরে মুঠোফোনটি বেজে উঠল অন্ধকারে নিস্তব্ধতা কাটিয়ে। ফোন সাইলেন্ট না থাকায় সেই শব্দ আশেপাশে ছড়িয়ে পড়তেই মায়া তাড়াহুড়ো করে কলটি রিসিভ করে কানে তুলতে শোনা গেল আশেপাশে জঙ্গি ছেলেগুলোর মাঝে হইচই। মায়ের ফোনের শব্দে তাদের কানে ততক্ষণে পৌঁছে গেল এবং সেই শব্দ ছড়িয়ে ছিটিয়ে থাকা ছেলেগুলো একত্রে হয়ে খোঁজ করলো মায়াদের। ভাগ্য খারাপ হওয়ায় মায়া হৃদের কলটি রিসিভ করে হ্যালো বলার আগে গুহার বাইরে উৎসাহিত পেল সেই ছেলেগুলো। আতঙ্কিত মায়া হৃদের ফোনটা রিসিভ করেও চুপ করে রইল ভয়ে। জড়সড় অবস্থায় গুহার ভিতরে সিটিয়ে বসতেই ফোনের ওপাশে হৃদের অস্থির অনবরত ডাকাডাকি শুনতে পেল মায়া। হৃদের ফোন দুহাতে মুঠোয় চেপে চুপ করে যেতে গুহার বাহিরে জঙ্গি ছেলেগুলোর হইচইয়ের কথা শোনা গেল। ঝরঝরে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা গেল একে অপরকে, এই খুঁজ খুঁজ। ফোনের আওয়াজটা এদিক থেকেই আইছে। মায়া দুইটা মনে হয় আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে। তাড়াতাড়ি খোঁজ, শালি দুইটারে পাইলে জীবনের কষ্ট দিয়া মারো। মারুফ নামের ছেলেটির কথায় তৎক্ষণাৎ সায় জানালো তিতাস নামের হ্যাংলা পাতলা ছেলেটি। মায়ের উপর খুব প্রকাশ করে বলতে লাগলো, হ ভাই, নতুন মায়েরারে একটু বেশি কষ্ট দিতে হইব। এতে আমাগো সাফিনের অবস্থা খারাপ কইরা দিছে, হ্যার মাথাটা ফাটাইয়া ভাগ ভাগ করে দিছে। এই মাইয়া বহুত চালাক, আমাগো এত দৌড়ের উপরে রাখছে এই মাইয়াটাই। এই শালির আগে ধরুম সবাই মিলে, কষ্ট কারে কয় সব আজকে রাইতে বুঝাবো। এই শালির আশেপাশে কোনোখানে লুকাইয়া আছে, তোরা তাড়াতাড়ি খুঁজ, আবার পালাইবার আগে। ছেলেগুলোর চিল্লাচিল্লির কথা ফোনের ওপাশে হৃদের কানেও পৌঁছালো। এই প্রথম আতঙ্কে হৃদের বুক কাঁপলো থরথর করে। মনে হলো হৃদের দুনিয়া ঘুরছে। থমকে যাওয়ার মতন হৃদের দুনিয়াটা শেষ হয়ে যাবে মুহূর্তে। হৃদ তার কিছুই করতে পারবে না। তার বউ বিপদের মুখে দাঁড়িয়ে, আর হৃদ ঢাকায় নিজের বাড়িতে। ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে হৃদের যতটা সময় লাগবে ততক্ষণে সবকিছু শেষ হয়ে যাবে।
তার বউকে চিরতরে হারিয়ে ফেলবে। হারানোর ভয়ে হৃদের সমস্ত কায়া নাড়িয়ে কেঁপে উঠল শরীর। দুর্বলতায় শরীরের শক্তি ক্ষয়ে পড়তেই পাশের টেবিলে শক্ত করে আছড়ে পড়ল। ফোনটা কানে চেপে কম্পিত স্বরে হৃদ বলল, আমার জন্য নিজেকে কিছুক্ষণ সেভ করতে পারবে বউ? ওয়াদা করছি বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাকে। তোমার জামাই সুপারম্যান হয়ে হলেও পৌঁছাবে তোমার কাছে। শুধু একটুখানি রক্ষা করবে নিজেকে জান। হৃদের দুর্বলতার ভাষা মায়ের কান্নার কারণ হলো। অসাবধানতার বসে ফের ফুপিয়ে কেঁদে উঠতে বাইরের ছেলেগুলো ঠাহর করতে পারল মায়েদের উপস্থিতির ঠিকানা। হইচই ছেলেগুলোর গুহার সম্মুখে আসতে মায়া হৃদের কথার উত্তর করার আগেই আতঙ্কে ফোন হাতে নিয়ে অপর হাতে রাফার হাতটা চেপে গুহার ভিতরে পথে হামাগুড়ি দিয়ে প্রাণপূর্ণ দৌড়ালো বাহিরের রাস্তায়। ততক্ষণে ছেলেগুলো বন্ধ গুহার মুখ খোলায় মায়ের ঠেকে দেওয়া গাছপালা টেনে সরিয়ে হামাগুড়ি দিয়ে বসে সবার ফোনে আলো গুহার ভেতরকার ফেলতেই দেখলো মায়ের রাফার নিয়ে গুহার ভেতরের পথে চলে যেতে। হইচয়ে চিৎকারে মারুফ ছেলেটি আগে চেঁচালো, সবার উদ্দেশ্যে বলল, এই তো শালিডুইদারে পাইছি, এইবার যাইব কই? ধরা তো পড়বেই। এই তিতাস, তুই পলাশরে নিয়া গুহার ভিতরে ঢুক, আর আমি রাসেল, সুজন, রতন, মানিক এই গুহার শেষ মাথায় গিয়া দাঁড়াই। শালি দুইটা বাইরে হইলে কেল্লা ফতে। এই চল চল সবাই, মাইয়া দুইটা বাইরে হইবার আগেই ধরতে হইব। মারুফ ছেলেটি কথা তৎক্ষণাৎ তিতাস আর পলাশ নামক ছেলেটি গুহায় ঢুকলো মায়াদের পিছন পিছন। বাকি ছেলেগুলো অন্ধকার রাস্তায় দৌড়ালো গুহার শেষ রাস্তার দিকে, যেটা দিয়ে মায়াদের বের হওয়ার কথা। চারিদিক থেকে বিপদের ঘিরা মায়া তখনও প্রাণপূর্ণে চেষ্টা করছে দ্রুত বের হতে। এই গুহায় যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ। আতঙ্কিত মায়া রাফা অনুভব করলো ওদের পিছন পিছন জঙ্গি ছেলেগুলো প্রবেশ করছে গুহায়। বাঁচতে হলে ওদের এই মুহূর্তে কি করতে হবে জানা নেই, তবে মায়া যে কোনো বিনিময়ে নিজের ইজ্জত খয়ে মরতে চায় না। মরার হলে সে এমনিই মরবে। মুঠোফোনে হৃদের কলটি অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে, যথেষ্ট নেটওয়ার্কের সংযোগ না থাকায়। হৃদ মায়াকে বারবার কল দেবে সেটা মায়া জানে, কিন্তু মায়ের কিছু করার নেই। এই মুহূর্তে মায়া প্রাণ বাঁচানোর দেয়ে দৌড়াচ্ছে না, বরং ইজ্জত খোয়ানোর ভয়ে পালাচ্ছে। ভাগ্যক্রমে গুহার শেষ মাথায় আসতে মায়া দেখলো এই গুহায় দুটো সরু রাস্তা দুদিকে চলে গেল। প্রথম অবস্থায় মায়া বুঝলো না ডান দিকে যাবে নাকি বাম দিকের রাস্তায় যাওয়া উচিত। সময় নষ্ট না করে অনবরত আল্লাহর নাম নিতে নিতে ঘুরে গেল বামের রাস্তায়। ভাগ্য সহায় হওয়ায় সেফলি গুহার থেকে বের হতেই দেখলো ওদের থেকে অনেক দূরে গুহার অপর মুখে সবাই উঠ পেতে দাঁড়িয়ে আছে মায়া রাফাকে ধরতে। আতঙ্কিত রাফা কিছু বলবে তার আগে হঠাৎ পায়ে টনটনে অনুভব করতে দাঁড়িয়ে থাকা রাফা উল্টে পড়ল মাটিতে। রাফার চিৎকারে দূরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো মায়াদের দেখতে পেয়ে হইচইয়ের একদিকটায় দৌড়ালো। মায়া দ্রুত রাফাকে টেনে ধরতে চেয়ে বুঝতে পারলো গুহার ভিতরে থাকা তিতাস ছেলেটি রাফার পা আঁকড়ে ধরে আছে যেতে না দিয়ে। তাড়াহুড়োয় মায়া কি করবে বুঝতে না পেরে হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে মারল গুহার ভিতরে। পাহাড়ি লাল বালু মুঠো ভর্তি নিয়ে অনবরত ছুঁড়ে মারায় মুহূর্তেই চেঁচালো তিতাসার পলাশ নামক ছেলে দুটো। মায়ের হঠাৎ বালুর আক্রমণের জন্য প্রস্তুত ছিল না তারা। নিজেদের চোখ বাঁচাতে রাফার পা ছেড়ে দিতে মায়া রাফাকে টেনে তুলে ফের দৌড়ালো পাহাড়ের উঁচু পথে। বেখালি মায়া রাফাকে বাঁচাতে গিয়ে তাড়াহুড়ায় হাতের ফোনটা সেখানে ফেলে আসলো। কিছুটা পর দৌড়াতে দৌড়াতে কানে আসলো ফোনের রিংটোনের শব্দ। আতঙ্কিত মায়া পিছনে ঘুরে দেখলো গুহার সামনে অল্প আলোয় ফোনটি বাজছে। হয়তো হৃদের কল এসেছে, কিন্তু ফিরে গিয়ে ফোনটা তুলে আনার সুযোগ মায়ের আর ছিল না। ততক্ষণে মায়ের পিছনে জঙ্গি ছেলেগুলো ছুটছিল। অসহায় মায়া হু হু শব্দ করে কেঁদে উঠল। এমন অসহায় পরিস্থিতিতে মায়া শুধু হৃদের কথাই মনে পড়ছে। মনে হচ্ছে এই যাত্রায় মায়া বেঁচে যাক,
জীবনে একটা সুযোগ দিক মায়াকে ওর স্বামীর কাছে ফিরে যাবার। মায়ার কত স্বপ্ন জীবনকে নিয়ে আজ যেন সব শেষ পথে লাগছে এই অন্ধকার পাহাড়ের পথে দৌড়িয়ে। উদ্দেশ্যবিহীন মায়াদের দৌড় শেষ হলো উঁচু পাহাড়ের শেষ প্রান্তে এসে। এখান থেকে এগোনোর পথ শেষ। সামনে মরণের গহীন খনন, পিছনে জঙ্গির আতঙ্ক। ওদের ফিরে যাবার পথ বন্ধ। এখান থেকে ঘুরে দৌড়াতে চাইলে ততক্ষণে ধরা পড়ে যাবে জঙ্গিদের হাতে। মায়া রাফার দুজন হা করে বড় বড় নিঃশ্বাস ছেড়ে একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে আতঙ্ক, ভয় আর অশ্রু। এরপর কি হবে দুজনের জানা। এখান থেকে লাফ দিয়ে মৃত্যু নিশ্চিত। আবার দাঁড়িয়ে থাকলেও জঙ্গির হাতে ইজ্জত খইয়ে অসম্মানজনক মরতে হবে, এটাও নিশ্চিত। দুদিক থেকেই ওদের মৃত্যু নিশ্চিত। পার্থক্য শুধু পাহাড় থেকে লাফ দিলে সম্মানের সহিত মরবে, আর প্রাণের ভয়ে দাঁড়িয়ে থাকলে জঙ্গিদের হাতে অসম্মানের সহিত ইজ্জত খইয়ে মরবে। দুর্বল শরীরে দুজনে আঁকড়ে ধরা হাতগুলো অনবরত কাঁপছে। পিছনে ছেলেগুলোর হয়েছে চিৎকার। রাফা মায়া দুজনেই ভয়ে আতঙ্কে পিছনে তাকালো। ছেলেগুলো অনেকটা কাছে চলে এসেছে। যা করার মায়াদের এক্ষুনি করতে হবে। মায়া যখন পাহাড় থেকে লাফ দেবার মনস্থির করছিল, তখন আতঙ্কিত রাফা কাঁদতে কাঁদতে আকুত স্বরে বাঁচার আহাজারি করে বলল, আমি পারবো না মায়া, আমাকে দ্বারা হবে না এখান থেকে লাফ দেওয়া। আমি মরতে চাই না মায়া, আমি বাঁচতে চাই, আমার ভয় করছে। রাফার হাতটা শক্ত করে চেপে ধরার মতন মায়া তাকালো রাফার দিকে। একই কান্নায় মিশ্রিত কম্পিত স্বরে বলল, এর থেকে উত্তম আর সহজ মিত্র আমাদের আর হতে পারে না রাফা। পিছনে 10টা ছেলে আছে, তাদের হাতে ধরা পড়া মানে বুঝিস? তাদের ভোগের কারণ হব আমরা, তারপর তীব্র যন্ত্রণা দিয়ে মারবে। এর থেকে ভালো মরতে যখন হবে তখন ইজ্জত বাঁচিয়ে আগেই মরে যাই। আমি পারবো না মায়া, প্লিজ আমাকে বাঁচা, আমি মরতে চাই না, আমাকে এখান থেকে নিয়ে চল। তোর তো অনেক সাহস, চল আবার দৌড়াই, তারপরও লাফ দিতে চাই না, আমি বাঁচতে চাই। রাফার বাঁচার তীব্র আকুতিতে মায়ার কান্না বাড়ল। মরতে কে বাঁচায়? মায়া চায় মরতে। নিশ্চিত মৃত্যু মুখে দাঁড়িয়ে রাফার যেমন বাঁচার আকুতি জানাচ্ছে, এর থেকে বেশি মায়ের আকুতি কোনোভাবে ওরা বেঁচে যাক। কিন্তু এরপর কিছুই করার নেই ওদের। হৃদের কথা মায়ের স্মরণে আসতেই ঝরঝর করে চোখের পানি ছেড়ে নিয়ে দুর্বল গলায় বলল, মায়া, তোর থেকে বহুগুণ বেশি আমার বাঁচার ইচ্ছা রাফা। আমি বিবাহিত। একটু আগে যার সাথে ফোনে কথা হয়েছিল সে আমার স্বামী। আমার বিপদের কথা শুনে তার পাগলামি ঠাহর আমি এখান থেকেই পেয়েছি। কাল সকালে আমরা জীবিত থাকি বা মৃত, আমার মৃতদেহটা হলেও তার কাছে পৌঁছাবে। সে আমাকে ঠিক খুঁজে বের করবে। শুধু আফসোস থাকবে তার সাথে আমার ভালোবাসার লেনদেনটা হলো না। কিছু ইচ্ছে মানুষের অসম্পূর্ণই থেকে থাকে। আমার তোর দুজনেরই থাকবে আজ মরে গেলে। আমার তার সাথে তোর থেকে বেশি বাঁচার ইচ্ছেটা ছিল রাফা, কিন্তু বেঁচে ফেরার পরিস্থিতি আমাদের হাতে আর নেই। বর্তমানে হয় পাহাড় থেকে লাফ দিয়ে জান দিতে হবে, আর নয়তো ছেলেগুলোর হাতে নিজের মান হারাতে হবে। অপশন দুটো। কতগুলো পাহাড়ি জঙ্গির কুকুরের বুক বিলাসের কারণ হওয়ার চেয়ে এখান থেকে লাফ দিয়ে মরে যাওয়া অনেক ভালো। মরতে যখন হবে তখন ইজ্জত নিয়ে মরবো, চল। মায়া রাফার হাত টেনে ধরতেই রাফা ভয়ে আরো কাঁদতে লাগলো। উপস্থিত মৃত্যুর সামনে দেখে কে বা মরতে চায়? বয়সে দুজনই ছোট, 17 বছরের কিশোরী। তাদের দুনিয়াটার হচ্ছে রঙিন, বাস্তবতা সম্পর্কে ধারণা নেই। উড়নচণ্ডী মনে, রঙিন স্বপ্ন চোখে, সবকিছুই ভালো লাগে। এই বয়সে মেয়েরা রঙিন দুনিয়ার বাঁচার আকাঙ্ক্ষার বহু বছরের দেখে, সেখানে হুট করে মৃত্যুকে আলিঙ্গন করার বুক ফাটা আর্তনাদের কারণ মায়া বোঝানো রাফার কাজে দিল না। সে মূলত মরতে চায় না, বাঁচতে চায়, কিন্তু কিভাবে বাঁচবে জানা নেই। মায়ার এক হাত সে নিজের 2 হাতে চেপে দাঁড়িয়ে আছে পাহাড়ের শেষ পৃষ্ঠে। বাঁচা মরার টানাটানিতে ততক্ষণে
ছেলেগুলো মায়েদের ছুঁই ছুঁই 10-12 কদম দৌড়ালে হাতের লাগালে। কিন্তু এই অবস্থায় মায়া রাফাকে নিয়ে লাফ দিতে পারছে না, কারণ রাফা নিজে যেমন লাফ দিচ্ছে না তেমনি মায়াকেও দিতে দিচ্ছে না। শক্ত হাতে মায়াকে চেপে আছে। জোরাজোরিতে মায়া ভীষণ আতঙ্কিত হলো। সামনে ছেলেগুলোর হাতে একবার ধরা পড়লে সব শেষ। কিন্তু রাফাকে কে বোঝাবে এসব? মায়া আবারও ঘুরে পাহাড়ের তলদেশে অন্ধকার গহীনে তাকালো। পর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে ছেলেগুলোর অবস্থান নিজেদের কাছে ঠাহর করতে পেরে মায়া রাফার দিকে তাকালো। এই মুহূর্তে মায়ের ইচ্ছা করছে রাফাকে দুগালে কতক্ষণ চড়াতে, মায়াকে আটকে মরার থেকে বাঁচাতে পারবে এ মেয়ে, নাকি নিজের জন্য আরো বিপদ বাড়াচ্ছে। আতঙ্কিত মায়া কি করবে বুঝতে না পেরে হঠাৎ করে রাফার হাত কামড়ে ধরল নিরুপায় হয়ে। ভয়ার্ত রাফা ব্যথা চিৎকার করে উঠতেই সেই সুযোগে মায়া রাফাকে নিয়ে তৎক্ষণাৎ লাফ দিল পাহাড়ের চূড়া থেকে। মায়াদের লাফের সাথে সাথে আতঙ্কিত মুখে চেঁচালো বাকি ছেলেগুলো। দৌড়ে মায়াদের অবস্থানে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তাকালো পাহাড়ের অন্ধকার তলদেশে। ভয়ার্ত মুখে তারা একে অপরের মুখে চাওয়াচাও করলো। মূলত তাদের ধারণাতে ছিল না মেয়ে দুটো হুট করে পাহাড় থেকে ঝাঁপ মারবে। এই পাহাড়ি এলাকার জায়গায় জায়গায় চেনা তারা হলফ করে বলতে পারবে মেয়ে দুটা এইখানে ঝাঁপ দিয়ে নিজেদের মৃত্যু নিশ্চিত করেছে। এদের মাঝে ছেলেগুলো সর্দার মারুফ লোকটা রেগে মেগে গালি ছুড়ালো মায়াদের উদ্দেশ্যে। দীর্ঘ সময় দৌড়ানিতে হাঁপাতে হাঁপাতে বলল, শালির বাচ্চারা, মরার আর সময় পেল না। এত উঁচু থেকে পড়ে নিশ্চয়ই এতক্ষণে দেহ ছিঁড়ে ভাগ ভাগ হয়ে গেছে পাহাড়ি গাছের ঠালে। ফ্রিতে বনশেহালের খাবার হইল, তারপর আমাদের ধরা দিল না। কুজাত। মোটা করে রতন ছেলেটা একইভাবে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, যদি মায়া দুইটা না মরে এখান থেকে পড়ে মরবো না তো কি করব। এলাকার সবচেয়ে বিপদ সংকেত এরিয়া হইল এদিকটা। দিনের বেলায় মানুষের এই এরিয়াতে ঢোকা নিষেধ, আর রাতের বেলা মায়া দুইটা এত উপর থেকে ঝাঁপ দিয়া মরবো না তো বাঁচবো তোর মনে হয়? এরপরও যদি না মরে তাইলে নিচে ঝাউবনে আমাদের থেকেও হিংস্র ডাকাত দল বাস করে। কমে হলেও তারা 300-এর বেশি হইব। আমরা 10 জন মাইয়া দুইটারে ভোগ করতাম, এখন 300 ডাকাত দল ভোগ করব। শালার আমাদের ভাগটাও খারাপ স্বীকার করলাম। আমরা মজস লইব, অন্য কেউ ধুর। চল। বিগত 3 ঘন্টা ধরে পাহাড়িয়ান রাস্তায় অলিগলি ধরে পাগলের মতন মায়াদের খোঁজ করে যাচ্ছে আরিফ, রাকিব, সঙ্গে কলেজের মায়াদের সিনিয়র কিছু ছেলে পেলে। তখন মায়া রাফার নিখোঁজ হওয়ার প্রায় 30 মিনিট পর জানতে পারল মায়া গাড়িতে নেই। জুই শ্রেয়া পাশ থেকে উঠে নিজেদের সিটে গিয়ে বসতেই দেখলো মায়া নেই পাশে। মায়ের কথা মাথায় আসতে জুই তাড়াহুড়ো উঠে দাঁড়িয়ে পুরো বাসে চোখ বুলিয়ে কোথাও মায়াকে দেখতে না পেয়ে চেঁচামেচি করে জানালো মায়া বাসে ওঠেনি। আরিফ তখন ক্লান্তিতে বাসের পিছনের সিটে বসে ঝিমুচ্ছিল। জুইয়ের চিৎকারে হঠাৎ মস্তিষ্ক তড়াক করে জেগে উঠে মায়ের মিসিংয়ের ব্যাপারটা শুনে অবিশ্বাসের মতো তৎক্ষণাৎ এগোলো। মায়ের খোঁজ করে যখন পুরো বাসে হইচই পড়ে গেল তখন বুঝতে পারলো মায়ের সত্যিই মিসিং। আরিফের পুরো দুনিয়া ঘুরে ওঠার মতন চক্কর কাটলো। এত করে বোনকে চোখে চোখে রেখেও শেষ পর্যন্ত বোনকে হারিয়ে ফেললো কিভাবে? আরিফ আতঙ্কিত ভঙ্গিতে চিল্লাচিল্লি করে দ্রুত বাস থামিয়ে বাকি বাসগুলোতেও মায়ের খোঁজ করতে গিয়ে জানতে পারে রাফা নামের আরও একটা মেয়ে মিসিং আছে বাস থেকে। রাফার বান্ধবী চৈতি জানায় সেটা। চৈতি মনে করেছিল রাফা অন্য বাসে আছে ওর বেস্ট ফ্রেন্ড সুহানির সাথে, কিন্তু মায়ের নিখোঁজের সাথে সাথে বুঝলো রাফাও গায়েব। পরপর 4টে বাসই থামে পাহাড়ি রাস্তার মাঝে। হইচই সকল স্যার সিনিয়র গাড়ি থেকে নেমে পড়ল টেনশনে। এত রাতে মেয়ে দুটো কোথায় যাবে? ওনারাই বা কোথায় ফেলে এসেছে মেয়ে দুটোকে? এত কঠোর নজরদারির পরও এত বড় দুর্ঘটনার জন্য কলেজের কর্তৃপক্ষকে কৈফিয়তদারি করতে হবে। এর জন্য মেয়ে দুটা সলি সালামত না পেলে থানা পুলিশ ঝামেলা বাড়বে, কলেজের বদনাম। টেনশনে একজন
টিচার্স ঘেমে জবজব হলো, আতঙ্কিত দেখালো এক একজনের ফেস। সবাই ধারণা করলো লাস্ট যখন তারা খাবার হোটেলে বাস থামিয়েছিল তখন হয়তো মেয়ে দুটো সেখানে রয়ে গেছে। ধারণা অনুযায়ী তাই হলো। জুই জানালো মায়া ওকে বাহিরে যাবার কথা বলে বাস থেকে নেমেছিল তখন। তাড়াহুড়ে আরিফ বাকি টিচার সহ তখনকার হোটেলের ম্যানেজারকে কল দিয়ে জানতে চাইলো তাদের হোটেলে কলেজ শিক্ষার্থী দুটো মেয়ে পাওয়া গেছে কিনা বা আশেপাশে খোঁজ নিতে। অল্প সময়ে হোটেলের ম্যানেজার জানালো সেখানে আপাতত কলেজ শিক্ষার্থীদের মতন কেউ নেই। যদি এমন কেউ তারা পায় তাহলে অবশ্যই জানাবে আরিফদের। অতিরিক্ত টেনশনের থেকে আরিফের মাথা চক্কর দিয়ে উঠতেই পাশ থেকে রাকিব আর আরিফের বন্ধু দিহান চাপড়ে ধরল আরিফকে। ধরাধরি করে আরিফকে রাস্তায় বসাতে চাইলে আরিফ অস্থির গলায় কলেজ সহকারী অধ্যাপককে বলল, আমাদের একটা টিমের ব্যবস্থা করে দিন স্যার, আমি আমার বোনকে খুঁজব। আপনি বাকি শিক্ষার্থীদের নিয়ে আপাতত চলে যান, দরকার হলে সকালে আবার আসবেন। ততক্ষণে আমরা ওইদিকে আর্মি ক্যাম্পে যোগাযোগ করছি, তারা আমাদের সাহায্য করবে মিসিং কেসে। আরিফের কথায় স্বেচ্ছায় একদল ছেলে আলাদা হয়ে এগিয়ে আসলো আরিফের সাহায্যের জন্য। 10-15 জনের একটা টিম হয়ে পুনরায় হোটেলের দিকে যেতে চাইলে গাড়ির সংকীর্ণতার জন্য আটকে গেল। রাত তখন 10:55 ঘরে। এত রাতে পাহাড়ি রাস্তায় গাড়ি খুঁজে পাওয়া মুশকিল। সেজন্য পুনরায় বাসগুলো আবারও আরিফদের নিয়ে হোটেলের রাস্তায় গেল। সর্বোচ্চ গতিতে গাড়ি পৌঁছালো সেখানে। সকল স্টুডেন্টদের গাড়িতে নক করে তাড়াহুড়ে নামলো আসিফ সহ বাকি টিচার্সরা। সকলে আশেপাশে খোঁজ নিয়ে দেখলো সত্যি মায়াদের উপস্থিতি সেখানে কোথাও নেই। 14 সদস্যের টিম মেম্বার্সদের জন্য হোটেল থেকে টর্চ লাইট সংগ্রহ করে সর্বপ্রথম আরিফ যেতে চাইল আর্মি ক্যাম্পে। সেখান থেকে আর্মিদের সাহায্যে পাহাড়ে চড়বে মায়াদের খুঁজতে। এত কিছুর মাঝে মায়া টেনশনে আরিফ জুয়ের কথা ভুলে বসলো। সে বের হয়ে যেতে গিয়েও থেমে গেল দ্বিতীয় ফোনের কথা ভেবে। তাড়াহুড়ে আরিফ চলে যেতে গিয়েও ফিরে আসলো জুয়ের কথা ভেবে। আরিফ চলে গেল এত রাতে একা। জুইকে কার কাছে দিয়ে যাবে? মায়া নেই, আরিফ নেই, জুই এত রাতে কার কাছে থাকবে? বাসগুলো পুনরায় মুরাদপুরে পৌঁছাতে রাত 2টোর উপর হবে। এত রাতে একা মেয়ে হয়ে জুইয়ের পক্ষে সম্ভব হবে না বাসায় গিয়ে একা ওঠার। আবার আরিফের সঙ্গেও এত রাতে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া সম্ভব না। ওরা জানে না সামনে কি হবে, কোন বিপদে পড়বে তারা। উত্তেজিত আরিফ এগিয়ে এসে জুয়ের দায়িত্ব দিয়ে গেল অন্য একজন টিচার্সের কাছে। হাত জোর করে রুকিয়া ম্যাডামকে বলে গেল তার বোনকে দেখে রাখতে, অন্তত আজ রাতটা জুইকে ওনার বাসায় রাখতে। কাল সকালে আরিফ গিয়ে নিয়ে আসবে। জুইকে সেফলি রেখে যেতে আরিফ সকলকে নিয়ে চলল আর্মি ক্যাম্পে। পাহাড়ের বুকে চড়তে হলে অবশ্যই তাদের ট্রেনিংপ্রাপ্ত একজন ট্রেনার লাগবে, যে তাদের পাহাড়ি পথে নির্দেশনা দিবে, আর্মি ক্যাম্পে নিয়ে যাবে। সেটাও সংগ্রহ করলো হোটেলের থেকে একজনকে। আর সেই ট্রেনারের সাহায্যে প্রথমে গেল আর্মি ক্যাম্পে। মিনতি করার মতন তাদের কাছে সাহায্য চাইল তারা। জানালো সকালের আগে তারা কিছুই করতে পারবে না, এত রাতে তাদের দ্বারা কিছু সম্ভব না। আইনি সাহায্য চাইলে আরিফদের অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। অসহায় আরিফ মায়ার টেনশনে সময় ব্যয় না করে আর্মি ক্যাম্প থেকে বের হয়ে একাই চলল বোনেরকে খুঁজতে। সঙ্গে তাদের 15 সদস্যের টিমও ছিল। বয়স্ক ট্রেনারকে নিয়ে পাহাড়ির পথের অলিগলি চলতে গিয়ে বেশ কয়েকজন আঘাত পেল। তাদের মধ্যে আরিফও ছিল একজন। আশাহত আরিফ বুঝতে পারল এই রাতে কোনো আইনি সহায়তা পাবে না তারা। সাধারণ মানুষের সাহায্য কেউ করতে চায় না। মায়াকে হারিয়ে প্রায় ঘন্টা 3-এর মতো চড়তে লাগলো এই পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়ায়। রাত তখন 1টার ঘরে। আরিফের টিম মেম্বাররা যখন মায়াদের খোঁজাখুঁজিতে ব্যস্ত তখনই দেখা গেল পাহাড়ি রাস্তার বুক ছিঁড়ে উজ্জ্বল আলোয় কতগুলো ট্রাকের উপস্থিতি। হইচই আর চিৎকারে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে আশপাশটা। পাহাড়ের উপর থেকে
সবাই রাস্তার দিকে তাকাতেই দেখলো বেশ কয়েকটা ট্রাক একত্রে এদিকটাই আসছে। সবগুলো ট্রাকের মাল বা অন্য কিছু নেই, বরং ট্রাক ভর্তি অসংখ্য ছেলেদের উপস্থিতি। প্রত্যেকের হাতে টর্চ, হকি স্টিক আর দা নিয়ে হই হুল্লা করছে ক্ষিপ্ত ভঙ্গিতে, কাউকে কুপিয়ে মারার তেজ। এত কিছুর মাঝে আরিফ বা ওদের টিম বুঝলো না চোখের পলকে এতগুলো ট্রাকে এত মানুষ কোথা থেকে আসলো, কেনই বা আসলো এই পাহাড়ি বুকে, তাদের কি কাজ। দেখতে দেখতে মুহূর্তের মাঝে সব ট্রাকগুলো রাস্তায় পরপর দাঁড় করতেই ট্রাকের সবাই হই হুল্লোড়ে চিৎকারে চেঁচামেচি করে লাফিয়ে নামতে লাগলো ক্ষিপ্ত ছেলেগুলো। সবার হাতে হাতে দা, হকি স্টিক আর উজ্জ্বল আলোর টর্চ বিদ্যমান। চোখের পলকে রকেটের গতির মতন দেখতে দেখতে সবাই ছড়িয়ে ছিটিয়ে পড়লো পাহাড়ের বুকে। হুট করে এতগুলো মানুষের উপস্থিতি দেখে আরিফ আশ্বস্ত হয়ে তাদের কাছে সাহায্যের জন্য এগোতে চাইল। নিজেদের গতিপথ বদলিয়ে গেল নিচে। পাহাড়ের তলদেশে নামতে নামতে দেখলো দল বেঁধে আরো অনেকটি ট্রাক উপস্থিত হচ্ছে সেখানে। সবগুলো ট্রাকেই মানুষ, একই রকমের হইচই আর চিল্লাচিল্লির কলরব শোনা যাচ্ছে। রাকিব বোকার মতন দাঁড়িয়ে থেকে সবগুলো ট্রাক গুনতে চাইল। ওর ধারণা মতে না হলেও 20টা ট্রাকের ঊর্ধ্বে হবে। লাইন বেঁধে চলছে একটার পর একটা। একটা ট্রাকে কম করে হলে 50 জন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে, তাহলে 20টা ট্রাকে 1000 জন মানুষ হবে। এত মানুষ এত রাতে কোথা থেকে আসলো? তারা এত ক্ষিপ্ত ভঙ্গিতে পাহাড়ের বুকে কি খুঁজছে? রাকিবের মতন কি ওদের কেউ মিসিং নাকি? নির্জন এলাকায় হুট করে অসংখ্য মানুষের আবাস পেয়ে বুক ভরা আশা নিয়ে তাড়াহুড়ে সেদিকে দৌড়ে গেল আরিফ, রাকিব সহ তাদের দল। হকি স্টিক হাতে ছেলেগুলোর কাছাকাছি যেতে ক্ষিপ্ত ভঙ্গিতে পায় একদল ছেলে আক্রমণ করে বসলো আরিফদের। উত্তেজিত পরিস্থিতিতে হুট করে কেউ কারোর চেহারা দেখার সময় পায়নি, কিন্তু চোখের পলকে এক দফা মার আরিফদের উপর দিয়ে চলে যেতে হঠাৎ পরিচিত কণ্ঠে রাহাত সবাইকে ঠেলে থামিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, আর মারিস না, এটা আমাদের আরিফ ভাই। উনিও হয়তো ভাবিকে খুঁজতে এসেছে আমাদের মতো। থাম থাম, তোরা থাম। হাত ঠেলে সবাইকে থামাতে থামাতে লাঠির আঘাত বেশ আহত হলো সবাই। টর্চ লাইটের আলোয় আরিফদের উপর পড়তে বুঝলো তারা সবাই অতি পরিচিত মানুষ। আরিফ নিজের এলাকায় পরিচিত। রাহাত আর তাদের সঙ্গীদের দেখে উত্তেজনায় ঝাপটে জড়িয়ে ধরল খুশিতে। এই বিপদের সময় এই বুঝি মায়াকে খুঁজতে সবাই সাহায্য করবে ওর। আরিফ কিছু বলার আগেই রাহাত আরিফকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না ভাই, ভাবির কিছু হবে না, আমরা সবাই আছি। পুরো পাহাড় ছেকে হলেও ভাবিকে খুঁজে বের করব। শুনলাম ভাবির সাথে নাকি আরো একটা মেয়ে মিসিং আছে। রাহাত কাকে ভাবি ডাকছে তখনও বুঝলো না আরিফ। আরিফের ধারণায় মায়ের সাথে যে মেয়েটা আছে তাকে হয়তো রাহাত ভাবি ডাকছে। সেজন্য আরিফ রাহাতকে শুধিয়ে ছাড়তে ছাড়তে বলল, তোমাদের ভাবির সাথে আমার বোন মায়া মিসিং, প্লিজ তোমরা আমাদের সাহায্য। আরিফের বলতে না দিয়ে রাহাত পুনরায় বলল, আপনি চিন্তা করবেন না, আমরা ভাবির জন্য এসেছি আরিফ ভাই। ঢাকা থেকে ভাইও আসছে। ভাবিকে আমরা অবশ্যই খুঁজে পাবো ইনশাল্লাহ। আরিফ কিছু বলার আগেই দেখলো সেখানে একে একে উপস্থিত হলো আর্মি রেব ফোর্সের দল বেঁধে গাড়ি, লাল নীল সিগন্যাল জ্বালিয়ে। কে বা কারা আর্মি র্যাব বাহিনীকে খবর দিল আরিফ জানে না, তবে এর পিছনে অবশ্যই ক্ষমতাধর কারোর হাত আছে। নয়তো যেখানে আরিফ 1 ঘন্টার মতন সময় বের করেও একটা আর্মি সদস্যকে রাজি করাতে পারল না ওদের সাথে আসার জন্য, সেখানে বন্দুক হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দলে দলে আর্মি আর কালো পোশাকধারী র্যাব বাহিনী চলে আসলো মায়াদের খুঁজতে। আরিফ, রাকিব শুধু বোকার মতন দাঁড়িয়ে রইল। মূলত তারা বুঝতে পারছে না সবাই মায়াদের খুঁজতে এসেছে, কিন্তু কে এত বিশাল ক্ষমতার আয়োজন করলো দুটো মানুষকে খুঁজতে। আরিফের নিজের ভেতরের কৌতূহল চেপে সবার সাথে পাহাড়ের চূড়ায় চলল মায়াদের খুঁজতে। অল্প সময়ের ব্যবধানে অন্ধকার পাহাড় এলাকায় উঠল দিনের আলোর ন্যায় উজ্জ্বল। পাহাড়ের গাছগাছালিতে থেকে মানুষের কলরবের শব্দ বেশ
একত্রে হাজার হাজার মানুষের আগমনে বন্য পশুগুলো ভয়ার্থ চিৎকার শোনা গেল চারিদিকে। চোখের পলকে পাহাড়ের বুকে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর্মি, র্যাব আর হৃদের পাঠানো হাজার হাজার ছেলেপেলে। দূর থেকে যে কেউ দেখলে বলে দিতে পারবে পাহাড়ের বুকে কোনো কিছুর অভিযান চলছে জোরে সোরে। চারিদিকে শুধু আলোর মেলা। সেখানে অল্প সময়ের ব্যবধানে অন্ধকারের আকাশ দেখা গেলে উজ্জ্বল আলোর কতগুলো হেলিকপ্টার। এতে কে বা কারা আছে আরিফের বাদে সবাই জানে। রাত তখন 1:28 ঘরে। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড রাউন্ড ঘুরে নামলো পাহাড়ের উন্মুক্ত রাস্তায়। পাখার তীব্র বাতাসে উপস্থিত মানুষ হতে পাহাড়ের ছোট বড় গাছগাছালির ডাল পাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের গায়ে। আশেপাশের মানুষজনের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠতে সবাই দূরে গিয়ে দাঁড়ালো হেলিকপ্টার থেকে। তীব্র গমগমে শব্দের পরপর 9টি হেলিকপ্টার নামলো একই পাহাড়ি রাস্তায়। প্রথম হেলিকপ্টার থেকে হৃদের সাথে আসিফকেও লাফিয়ে নামতে দেখা গেল। বাকি 8টা থেকে বন্দুক হাতে বডিগার্ডে লাফিয়ে বের হতে দেখলো সবাই। হৃদকে দেখেই আরিফ বুঝতে পারলো এসব ক্ষমতার উৎস কোথা থেকে এসেছে। হয়তো রাফা নামের মেয়েটির সাথে হৃদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে ভেবেই আরিফ হৃদকে নিয়ে এত মাথা ঘামালো না। তার এই মুহূর্তে বোনকে দরকার। সেজন্য আরিফ হৃদকে দেখে এগিয়ে গেল সামনে। উদ্দেশ্য হৃদকে জানাবে তার বোন মায়াও মিসিং রাফার সাথে। উত্তেজিত হৃদ হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতেই আর্মি, র্যাব ফোর্সের 2 কমান্ডার এগিয়ে আসলো হৃদের সঙ্গে সাক্ষাৎকারে। অস্থির উত্তেজিত হৃদের মেজাজ বোঝা যায়। হিংস্রত্ব রাগে চোখের পাটা ফুলে আছে লাল লাল হয়ে। গায়ের ঘায়েল বাঘের ন্যায় হিংস্রত্বের গর্জন ছাড়বে যে কোনো সময়। দৃষ্টিতে সে কি তেজ, কিন্তু মুখের ভাষা নিশ্চুপ। কালো শার্টের হাতগুলো টেনে গোটাতে গোটাতে সামনে এগোতে পিছন থেকে আসিফ একটা বন্দুক এগিয়ে দিতে সেটা দক্ষ হাতে তুলল হৃদ। ডান হাতে বন্দুক চেপে বাম হাতে ট্রিগার পয়েন্ট টানতেই পথ আটকে দাঁড়ালো 2জন কমান্ডার। হৃদকে আশ্বস্ত করতে চাইলো তারা মেয়ে দুটোকে অতি শীঘ্রই খুঁজে পাবে। কিন্তু ক্ষিপ্ত হৃদ তাদের ভালো কথায় পোষালো না তার। মেজাজ ছাড়িয়ে দাঁতে দাঁত পিষে বলল, আশেপাশে যেখানে যাকে পাবেন সবাইকে বন্দি করুন। ছোট বড়, ছেলে বুড়ো, চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাস, যাকে পাবেন আমার সবাইকে বন্দি চাই। এই রাতে পাহাড়ের বুকে থাকা একটা মানুষও যাতে পালাতে না পারে সেটা শিওর করুন। আমার সবাইকে বন্দি চাই। গট ইট? হয়ে যাবে মিস্টার খান। আপনি হৃদ ভাই। কমান্ডারের কথা শেষ করার আগেই সেখানে উপস্থিত হল আরিফ। উত্তেজনায় কমান্ডারের কথার মাঝেই কথা বলে ফেললো হৃদকে ডেকে। হৃদের খিচে থাকা মেজাজে তরাক করে তপ্ত আগুনের ন্যায় জ্বলে উঠল আরিফের উপস্থিতি দেখে। মেজাজ ছাড়িয়ে মুহূর্তের মধ্যে হিংস্র বাঘের ন্যায় ধাওয়া বসালো আরিফের শার্টের কলারে। চোখের পলকে কারোর কোনো কিছু বুঝে ওঠার আগে পরপর শক্ত হাতে ঘুষি পড়ল আরিফের নাকে মুখে। উপস্থিত সবাই থতমত খেয়ে গেল হৃদের হঠাৎ কাণ্ডে। আসিফ দ্রুত সবাইকে ডিঙিয়ে হৃদকে জাপটে ধরল আরিফকে আঘাত করা থেকে। একা আসিফের হৃদকে সামলাতে মুশকিল হতে দেখে পরপর সঙ্গে সঙ্গে আরো 2জন কমান্ডার এগিয়ে আসলো হৃদকে জাপটে জড়িয়ে ধরে আরিফ থেকে ছাড়াতে। টানাটানি করে আরিফ থেকে হৃদকে ছাড়িয়ে নিতে ভয়ঙ্কর মেজাজে চেঁচালো হৃদ। আরিফকে উদ্দেশ্য করে ফের তেড়ে যেতে চেয়ে গর্জে উঠে বলল, হারামির বাচ্চা, তুই থাকতে আমার বউ হারালো কিভাবে? বোনকে যদি দেখে রাখতে না পারিস তাহলে দায়িত্ব নিতে গেলি কেন? তোকে কে বলেছে আমার বউকে ট্যুরে নিয়ে আসতি? আমার পারমিশন নিয়েছিলি? আহত অবস্থায় পুনরায় হৃদের আঘাত পেয়ে নুয়ে পড়ল আরিফ। হৃদ কেন আরিফকে হঠাৎ আক্রমণ করলো বুঝলো না সে। হৃদের সাথে আরিফদের আত্মীয়তার সম্পর্ক আছে, সেই সুবাদে হৃদ আরিফকে আঘাত করার কথা নয়। সবচেয়ে বড় কথা হলো আরিফ হৃদ খানের বউকে চিনে না পর্যন্ত। তাহলে সেখানে আরিফ অন্য কারোর বউকে ট্যুরে নিয়ে আসবে কিভাবে? আরিফ শুধু তার বোনদের দায়িত্ব ছিল, আর এজন্য সে কারোর থেকে পারমিশন নেবে না অবশ্যই। নুয়ে পড়া আরিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বাম হাতে ঠোঁটের আঘাতের রক্তটা পরিষ্কার করতে করতে তাকালো হৃদের হিংস্র চেহারার দিকে।
ঈদের বন্দুকের ট্রিগার দিয়ে আঘাত করায় বেশ কেটেছে আরিফের ঠোঁট। আরিফ ঠোঁটের রক্ত মুছতে মুছতে হৃদকে বোঝাতে চেয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আমি আপনার ওয়াইফকে চিনি না। আমি শুধু আমার বোনের মিসিং কেসটা আপনাকে জানাতে এসেছিলাম। আমার ছোট বোন মায়াকে তো আপনি চিনেন, ও আপনার বউয়ের সাথে মিসিং। আমাদের ধারণা ওরা হয়তো পাহাড়ি এলাকায় কোথাও আটকে আছে। আরিফের ভদ্র কথায় হৃদের মেজাজ যেন খারাপ হতেই থাকলো। তার বউ হারিয়ে গেছে আর এখনো আরিফ বালের ভদ্রতা দেখাচ্ছে। সে যদি তার বউকে সহি সালামত না পায় তাহলে সবার আগে এই ছেলেকেই মারবে সেই ট্রিগার পয়েন্টে রেখে। হৃদ গর্জে উঠে ফের আরিফের দিকে তেড়ে যেতে চাইলে একইভাবে বাধা দিল আসিফ আর বাকি দুজন কমান্ডার। হৃদ তেতে উঠে দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলল, তোর বালের ধারণা আছে বটলোকের বাচ্চা? তুই জানিস তোর বোন কই আছে? সে পাহাড়ি জঙ্গি ছেলেদের হাতে পড়েছে। এতক্ষণে কি হয়েছে তাদের সাথে সে ধারণা আছে তোর? করতে পারবি? ঈদের কথায় আরিফ অবিশ্বাস্য গলায় শুধালো, কি? আপনাকে এসব কি বলেছে? তোর বোনের ফোন এসেছিল, সে জানিয়েছে সবটা। আরিফ, দোয়া কর তোর বোনের যাতে কিছু না হয়। যদি কিছু হয় তাহলে তোকে আমি ছাড়বো না।